সেনাপ্রধান চিন্তিত তা তো বলাই বাহুল্য যে তিনি আসলে কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। তিনি অনেকের সঙ্গে আলাপ করতেছেন হয়তোবা, এবং শুনতেছি যে হয়তোবা খুব শীঘ্রই তিনি সেনাবাহিনীর সাবেক যে প্রধানরা আছে, স্পেশালি ইকবাল করিম ভুইয়া, তার সঙ্গে একটা বৈঠকে বসবেন যে এই পরিস্থিতি আসলে কি করা যায়। কারণ সরকার এই ২৭ জনের বিচার করার জন্য বদ্ধপরিকর, এবং এদের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীরা কিন্তু ক্যান্টনমেন্টে আছে, এবং যেটার প্রমাণ এবং এভিডেন্স সহকারে। এটা আমাদের জন্য অনেক সফলতার একটা দিন, কিন্তু সার্বিকভাবে এই জাতি হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়ে আমরা প্রবেশ করলাম। ডিবিতে থাকা অবস্থায় এবং ডিবিতে যাওয়ার আগে যখন গুম থাকা অবস্থায় আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই নানাভাবে এই নিয়ে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপের, সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দয়া দেখাচ্ছি, আপনাদেরকে করছি না, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, আন্দোলনটা প্রত্যাহার করেন। নির্দেশনা ছিল সরাসরি প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। পুরো রাজনীতি নড়ে চড়ে বসেছে। বিরাট বিরাট সুখবর আপনাদেরকে শোনাবো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জয় বাংলা হয়ে যাওয়ার পথে। সেনাবাহিনী কলঙ্কমুক্ত করা, সেই আগের সিচুয়েশনে ফেরত যাওয়া, বাংলাদেশ আর্মিতে যে সুনামের সাথে যে কাজ করতো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সেই জায়গায় নিয়ে যাওয়া, এবং যাদের হাতে জনগণের রক্তের দাগ আছে, ঘুমের হিস্ট্রি আছে, দুর্নীতি আছে, তাদেরকে আমরা এই সেনাবাহিনীতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটা কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে গেস করে ফেলেছেন কেমন হতে চলেছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে সবকিছু বুঝতে পারবেন, আপনাদের কাছে পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব এবং বড় বড় রাজনীতিবিদরা যে ভয়ঙ্কর তথ্যগুলো জানিয়েছে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, চলুন বিস্তারিত ভিডিওতে যাই। তার আগে রিকোয়েস্ট থাকবে একটা, যারা এরকম নিউজ দেখতে ভালোবাসেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক। পরশুদিন আন্তর্জাতিক আদালতে যে দুইটা মামলা দায়ের করা হয়েছে, এবং সেই দুইটা মামলায় 23 জন এবং 4 জন, মোট 27 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন এই ঘটনার পরেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের দ্রুততা কিন্তু আরো বাড়লো, এতে কোনো সন্দেহ নেই। এবং 5ই আগস্টের পরে আমরা যেমন ধারণা করেছিলাম যে সেনাবাহিনী সরকার হবে বন্ধু, এবং হাসিনা পলায়নের অল্প কয়েকদিন পরেই কিন্তু ডক্টর ইউনূসকে ক্যান্টনমেন্টে আমন্ত্রণ জানিয়ে সেনাপ্রধান তাকে ক্যান্টনমেন্ট পরিদর্শনের সুযোগ করে দিয়েছিলেন। খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু সমস্যাটা শুরু হয় কিন্তু এই আয়নাঘর নিয়ে। ডক্টর ইউনূস বারবার চান আয়নাঘর পরিদর্শন করতে, কিন্তু তাকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে, আয়নাঘরকে চেঞ্জ করে, আলামত নষ্ট করে, সবকিছু ড্যামেজ করে, যতটুকু সম্ভব আর কি, প্রমাণ লোপাট করে, কাগজপত্রে আগুন লাগিয়ে দিয়ে, এই সবকিছু করে মোটামুটি প্রমাণ লোপাট করে তারপর ইউনূসকে আয়নাঘর পরিদর্শন দেওয়া হয়। এবং এরপর যখন অভিযোগ দায়ের হয়, তখনও কিন্তু আসলে সেনাবাহিনী হ্যাপি ছিল না। তাদের কথা হতে যে সরকারই আসে আমাদেরকে ব্যবহার করে, আমরাও সরকারের কথা মতো কাজ করি, এবং এটা তো আমাদের দোষ না। সুতরাং আমরা ইনডেমনিটি চাই। এখন যদি সেনাবাহিনীকে ইনডেমনিটি দেওয়া হয় যে সেনাবাহিনী তো যা করছে এটা হাসিনা নির্দেশে করছে, সেনাবাহিনী দোষ কি? তাহলে পুলিশও তো বলবে আমরা তো তাই করছি, তাহলে আমাদের বিচার করো কেন, তাই না? তো এইসব সমস্যা আছে, এবং এসব নিয়ে যে সেনাপ্রধান চিন্তিত তা তো বলাই বাহুল্য যে তিনি আসলে কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। তিনি অনেকের সঙ্গে আলাপ করতেছেন হয়তোবা, এবং শুনতেছি যে হয়তোবা খুব শীঘ্রই তিনি সেনাবাহিনীর সাবেক যে প্রধানরা আছে, স্পেশালি ইকবাল করিম ভুইয়া, তার সঙ্গে একটা বৈঠকে বসবেন যে এই পরিস্থিতি আসলে কি করা যায়। কারণ সরকার এই 27 জনের বিচার করার জন্য বদ্ধপরিকর, এবং এদের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীরা কিন্তু ক্যান্টনমেন্টে আছে, এবং যেটার প্রমাণ এবং এভিডেন্স সহকারে। সাধারণত কিন্তু একটা আগে মামলা হয়, তারপর তদন্ত হয়, কিন্তু এই আন্তর্জাতিক আদালতে আগেই সব তদন্ত সব হয়ে একদম কংক্রিট এভিডেন্স সহকারেই, প্রমাণ সহকারেই কিন্তু উপস্থাপন করা হয়েছে, এবং বিচারপতি এদের উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং বলেছেন যে এদেরকে অবিলম্বে সরকারি পদ থেকে বহিষ্কার করে এদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হোক। এবং সেটা এখন সেনাপ্রধান কি করবেন সেটাই দেখার বিষয়। আপনারা জানেন যে তিনি মির্জা ফখরুলকে বাসায় ডেকেছেন, এ ব্যাপারে কথা বলেছেন, এবং প্রয়োজনে হয়তোবা তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে বসবেন যে কিছুটা করা যায় কিনা, এবং হয়তো তিনিও মনে করতে পারেন যে নির্বাচনের পরে হয়তো নতুন যে সরকার আসবে তাদের সঙ্গে একটা সমঝোতা হতে পারে। আপনারা অনেকেই বলবেন যে ভাই সমঝোতা এখানে আসতেছে কেন, যে অপরাধী তার বিচার হবে, এটা আমিও একমত, কিন্তু একটা বাস্তব কথা বলেন তোমাকে। মনে করেন যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু এই গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করবে কে? সরকারের পুলিশ। এখন কোন পুলিশের সাধ্য আছে যে ক্যান্টনমেন্টে গিয়ে ওই সব বড় বড় জেনারেলকে গ্রেপ্তার করা? সেই সমস্ত পুলিশের নাই তো। এখন যদি সেনাবাহিনী তাদেরকে হ্যান্ড ওভার না করে, তাহলে এখন সরকারের কি করার আছে? এই সরকার তো এমনি দুর্বল সরকার, তারা তো রাজনৈতিক সরকার না। এই কারণেই হয়তোবা সেনাবাহিনী মনে করতেছে যে রাজনৈতিক সরকার এলে হয়তো একটা সমঝোতায় আসা যাবে। কি যে সমঝোতা সেটা তখন কিন্তু মনে করতেছে। এর কারণ আছে, কারণ হচ্ছে যে গত পরশুদিন যখন এই আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে 27 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুটো মামলায় পৃথকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, আপনারা খেয়াল করে দেখবেন বিএনপি জামাত কিন্তু একটা শব্দ করেনি। বিএনপিও কোনো কথা বলেনি, জামাতও কোনো কথা বলেনি, এমনকি তাদেরকে এই ধরনের কোনো প্রশ্ন করার সুযোগও তারা সাংবাদিকদেরকে দেয়নি। আপনারা জানেন যে ডক্টর ইউনূস কিন্তু জেনারেল ওয়াকারকে
সরানোর চেষ্টা করেছিল একবার, কিন্তু তিনি সফল হননি শুধু বিএনপির কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে। এসব করে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, তার নিয়োগটা এখন ঝুলে আছে। তো এই হচ্ছে কি অবস্থা। এখন এইসব বিভিন্ন চিন্তা ভাবনা করেই হয়তো বিএনপির জামাত চুপ রয়েছে, যে আবার কোন কথা বলে কি হয়, আরো সামনে ইলেকশন আসতেছে। তো এই কারণে অনেকে মনে করতেছেন যে যদি একটা নির্বাচিত সরকার আসে, যদি ইউনূস এদের বিচার করে যেতে না পারে, যদি নতুন সরকার আসে, তাহলে হয়তো এই সেনা কর্মকর্তাদের বিচার আসলে নাও হতে পারে। এটা অনেকেই সন্দেহ করেন। কিন্তু শুধু একমাত্র দল হিসাবে আমি দেখলাম যে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি গর্জে উঠেছেন। তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। নাহিদ ইসলাম লিখেছেন, সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর সাহসী সদস্যরা, বিশেষ করে তরুণ অফিসার এবং সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন দেশ গঠন, সংস্কার এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনো নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। কিন্তু এই পথ চলায় সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয়। বিগত ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকেই দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল এবং এর প্রভাব সেনাবাহিনীতেও পড়েছিল। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা, বিশেষ করে যারা র্যাব বা ডিজিএফআই দায়িত্ব পালন করেছিলেন, তারা গুম, খুন, ক্রসফায়ার সহ নানা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছেন। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের সময়ও তারা নিরস্ত্র জনগণের উপর গুলি চালিয়ে শত শত মৃত্যুর ঘটনা ঘটিয়েছিলেন। এই ভয়াবহ বাস্তবতার পিছনে রয়েছে গণতন্ত্রের দীর্ঘ ব্যর্থতা এবং রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের সংস্কৃতি। গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কমুক্ত করা, পুনর্গঠন করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করা। তাহলেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করা সম্ভব। সেনাবাহিনী কলঙ্কমুক্ত করতে হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতেই হবে। আমরা আশা করি সেনা নেতৃত্ব এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। দেখুন, আমরা আশা করি সেনা নেতৃত্ব মানে জেনারেল ওয়াকার এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয়, এটি রাষ্ট্র, গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রশ্ন। আমরা চাই বিচার ব্যবস্থা ও সেনাবাহিনী কোনোভাবেই যেন মুখোমুখি অবস্থানে না থাকে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলো চায় সংঘাত ঘটুক, যাতে দেশ অস্থিতিশীল হয়ে তাদের স্বার্থ রক্ষা হয়। আমরা রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ যেমন চাই না, তেমনি সেনাবাহিনী সহ অন্য কোনো প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব এবং হস্তক্ষেপও সম্পূর্ণরূপে বন্ধ দেখতে চাই। দেশপ্রেম, সততা এবং যোগ্যতার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়া উচিত। আমরা 5ই আগস্ট থেকে দেশের স্থিতিশীলতা ও ঐক্য রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুরো রাজনীতি নড়ে চড়ে বসেছে। বিরাট বিরাট সুখবর আপনাদেরকে শোনাবো। সেনাপ্রধান ওয়াকরুজ্জামান জয় বাংলা হয়ে যাওয়ার পথে। দর্শক, শুধু বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স না, রিজিওনাল পলিটিক্স নড়ে চড়ে বসেছে। কান্নাকাটি শুরু হয়ে গেছে শুধু একটা ঘটনায়। কি সেই ঘটনা? গুম খুনের বিচার শুরু হয়েছে। 28 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তার মধ্যে 23 জন সেনা অফিসার, সাবেক বর্তমান, 11 জন সার্ভিং রানিং। তার মধ্যে কিছু পলাতক, অনেকেই দেশে আছেন। প্রথমে সুখবরটা দিই, যারা দেশে আছেন 22 তারিখের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করবে। অলরেডি প্রায় 14টা বাহিনী বা 14টা উইং এর সাথে সম্পর্কিত এই যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তারা এই 14টা উইং সবাই নড়ে চড়ে বসেছে। সবার কাছে মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে যে কেউ যেন পালাতে না পারে। তা আমরা একটা তথ্য জানতে পেরেছি, যারা ক্যান্টনমেন্টে আছেন, ক্যান্টনমেন্টে একটা অংশ আছেন, তাদেরকে বলে দেওয়া হয়েছে ভুলেও যেন ক্যান্টনমেন্টের বাইরে যেতে না পারে। অলরেডি তারা হাউস অ্যারেস্ট। এর মানে আসলে গ্রেপ্তার হবে কিনা, পালিয়ে যাবে কিনা, না, পালানো সব রাস্তা বন্ধ। ক্যান্টনমেন্টে অমুক তমুক যে যেখানে আছে ওইখানেই হল্ট। মজা না? চমৎকার। ওয়াকা নিজেই করতে বাধ্য হয়েছে। ওইখানেই বাসার মধ্যে বসে আছে, যে কোনো সময় ধরে নিয়ে যাবে। চাকরি প্রায় শেষ। কারণ এটা আপনাদের আগেই বলেছি যে আইসিটির নিয়ম অনুযায়ী চার্জশিট হলেই ওটা নিম্ন আদালতের রায়ের মতো। নিম্ন আদালতে শাস্তি হলেই, যেমন নিম্ন আদালতেও যদি আপনার 3 বছর সাজা হয়, তাহলে আপনি নির্বাচন করতে পারবেন না। ওরকম আইসিটিতে চার্জশিট হলেই আপনি নির্বাচন করতে পারবেন না, আপনার চাকরি থাকবে না। আইসিটির হিসাবটা আলাদা, কারণ এখানে আগে তদন্ত করা হয়, তারপরে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট বা আপনাকে ধরার বিষয়টা আসে। আগে তদন্ত চলাকালীন সময় কিন্তু আপনার কিছু হয়নি, আপনি চাকরি করেছেন। তো এটা একটা সুখবর যে 14টা জায়গায় একদম রেড নোটিশ বা ফাঁক আটকে দেওয়া হয়েছে যে এরা যেন কোনোভাবে যেতে না পারে। ভারতের যত বর্ডার আছে, ইনফরমাল বর্ডার মানে ফর্মাল যে ইমিগ্রেশন সেন্টার, তাছাড়াও যেসব জায়গা থেকে যাওয়া যায়, সব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক, কোনোভাবে কেউ পালাতে পারবে না। মানে গ্রেপ্তার নিশ্চিত যারা দেশে আছে, প্রত্যেকে ট্রেস করা হয়েছে কে কোথায় আছে। জাস্ট একটা সময় তাদেরকে আনুষ্ঠানিকভাবে ধরে আনা হবে। কখন? যখন এটা সরকার কমফোর্ট ফিল করবে, তাদের জন্য সুবিধাজনক হবে, অথবা যখন এটা জাতির সামনে উপস্থাপন করলে আলাদা একটা হাইপ পায়। মজার খবর না? এটি মজার খবর। ওয়াকা নিজে এখন তাদেরকে ধরিয়ে দিচ্ছে। পুরো রাজনীতি নড়ে চড়ে বসছে। এটার মূলত আমার এই ভিডিওর আলোচনা মূল বিষয় যে ভারতের উপর মারাত্মক প্রভাব পড়েছে। ভারতের কান্নাকাটি শুরু হয়ে গেছে। এমনকি বিএনপি তার ফরেন পলিসি চেঞ্জ করে ফেলেছে এই এক ঘটনায়। কারণ ইন্ডিয়ান হেজিমনির গায়ে সর্বশেষ পেরেক
চূড়ান্ত পেরেক এই গ্রেপ্তারি পরোয়ানা। ইন্ডিয়ান হেজিমনি যতটুকু কন্টেন্ট ছিল বা এক্সিস্টিং ছিল এটা ওই ওয়াকারের মাধ্যমে, কিন্তু সেটা নাই। এদের বিচারে, এই গুম খুনের বিচারে নানানভাবে ভারত বাধা দিচ্ছিল, কিন্তু না, কোনো বাধায় কাজ হয়নি, একদম পেরেক। সবচাইতে কষ্টে আছে এখন মিডিয়াগুলো, কারণ প্রিন্ট মিডিয়াগুলো বেশিরভাগই ভারতের দালাল। দেখেন মিডিয়াগুলোর এজেন্ডা সেটিং দেখেন, আমি এটা আগেও বলেছি। বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় ঘটনা, 5 আগস্টের পরে অন্যতম বড় ঘটনা, এই গুম খুনের বিচার শুরু হয়, সার্ভিং জেনারেলদের বিরুদ্ধে এইভাবে অ্যারেস্ট ওয়ারেন্ট। অথচ এটা নিয়ে মিডিয়ায় বড় কোনো খবর নাই, শুধু আমার দেশ হাইলাইট করে প্রচার করেছে, অন্য কোনো নিউজ পেপার বড় করে প্রচার করেনি, ছোট করে প্রচার করছে। অথচ এটা মানে প্রত্যেকটা মানুষের আলোচনার বিষয় হওয়া উচিত, এটা যে এরকম একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, শুনছো না? ওটা ওই মিডিয়াগুলো এজেন্ডা সেটিং, ভারতের দালাল, কিন্তু কিচ্ছু করার নেই, এটার বিরুদ্ধেও বলতে পারবে না। তো দর্শক, আপনি ভারতের প্রতিক্রিয়া যদি দেখেন, এটা নিয়ে ভারতের গণমাধ্যমগুলো কিছু রিপোর্ট করেছে, এবং ভারতের বিশেষজ্ঞরা এই অনেকে, শ্রীরাধা দত্ত সম্ভবত কথা বলেছেন, অনেকে অনেক কথাবার্তা বলছেন। তাতে এক কথা যদি বলি, তাদের মধ্যে কান্নাকাটি, হতাশ, কিছু করার নেই। আওয়ামী লীগ আশ্চর্য, যেটা কি ঘটলো। তো দর্শক, এটা একটা দুঃসাহসিক পদক্ষেপ প্রফেসর ইউনূস সরকারের, বাস্তবায়ন করতে হবে। এর মধ্য দিয়ে 5 আগস্টের পর থেকে আমরা যে কথা বলতাম, সবকিছুতেই সংস্কার হচ্ছে, সেনাবাহিনীকে সংস্কার হচ্ছে না, এবার সেনাবাহিনী সংস্কার হবে। সেনাবাহিনী আগের সেই পেশাদার জায়গায় ফিরে যাবে। সেনাবাহিনী হবে বাংলাদেশের গর্বের প্রতীক, স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। সেনাবাহিনী হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এই সেকুলার সেনাবাহিনী, যেখানে কোরআন হাদিস চলবে না, এই সেনাবাহিনী আর থাকবে না। হাসিনা এসে সেনাবাহিনীকে রবীন্দ্রিক সেনাবাহিনী বানিয়েছিল। অথচ সেনাবাহিনী ছিল কোরআন তেলাওয়াত দিয়ে তারা সকাল শুরু করত। হাসিনার আমলে নামাজ শেষে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি ছোট করে কোরআনে দাস দিতেন, বোঝাতেন, হাদিস করে শোনাতেন, তাদেরকে হয়রানি করা হতো। ভাই আমাকে বলেছেন, আমাদেরকে বলেছেন, এরকম আরো কত ঘটনা আছে। তো দর্শক, ওয়াকারুজ্জামানের যে প্রজেক্ট, সেটা জয়বাংলা হয়ে যাচ্ছে। মূল কথা, সবচেয়ে মূল জিস্ট পয়েন্ট, যে ভারত ধরা খেয়েছে। ভারতের মিডিয়াগুলো, বাংলাদেশের দালাল মিডিয়াগুলো কান্নাকাটি করছে। বিএনপি নড়ে চড়ে বসেছে। বিএনপি এখন আর ওইসব দায়টা নিবে না, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করছে। এমনকি ভারতকেও এখন আর এইখানে ভারতের সাথে সম্পর্কিত করে কেন আলোচনা করছি জানেন? এই যে গুম বাহিনী, এই সেনা অফিসাররা, ডিজিএফআই, এই ডিজিএফআই হয়তো ডিজলভ হয়ে যেতে পারে। যেমন এদের যখন বিচার হবে বা রায় হবে, তখন দেখবেন যে ডিজিএফআই ভেঙে দেওয়ার বা পুনর্গঠন করার কোনো অবজারভেশন আইসিডি কোর্ট দিবে, অবশ্যই দিবে। এটা হাসনাতরা, নাসিরুদ্দিন পাটোয়ারিরা আগেই দাবি করেছেন যে ডিজিএফআই ভেঙে দিতে হবে অথবা পুনর্গঠন করতে হবে। এই ডিজিএফআই একটা কলঙ্ক বাংলাদেশের। কি করেছে? সেনাবাহিনীর বড় বড় অফিসারদের ডিজিএফআই আটক রেখেছে। আয়নাগর কোথায় ছিল? এই ডিজিএফআই কাছে। আব্দুল্লাহ আমান আজমিদের কে আটকে রেখেছে? ডিজিএফআই। আপনি চিন্তা করছেন, যেই অফিসারদের আমান আজমি ট্রেনিং দিয়ে দিয়ে অফিসার বানিয়েছেন, সেই অফিসার আমান আজমির সাথে খারাপ ব্যবহার করে তাকে আটকে রাখে। এটা সেনাবাহিনী? কোন বাহিনী কোথায় গিয়ে পৌঁছেছে? অতএব এই ডিজিএফআই ভেঙে দিতে হবে, এবং ডিজিএফআই ভেঙে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এই ওয়ারেন্টের মাধ্যমে। তো ওয়াকার টিকিয়ে রাখতে পারছেন না, পারবেন না। ভারত জয় বাংলা, ভারতের দালাল মিডিয়াগুলো জয় বাংলা। এমনকি বিএনপি কে ডেকেছিলেন ওয়াকার, মির্জা ফখরুলকে, যে বিচার ঠেকাতে যায় কিনা, ওটাও জয় বাংলা। এখন তারেক রহমান ভারতের বিরুদ্ধে বলছেন যে জনগণ যদি ভারতকে না চায়, আমাদের কিছু করার নাই। এর মানে ভারতের কোনো দায় তারেক রহমান নেবেন না, ভারতকে কন্টেইন করতে পারছেন না, কোনো স্পেস দিতে পারছেন না। মানে পুরো রাজনৈতিক দৃশ্যপট, অনেক হিসাব নিকাশ, রিজিওনাল অনেক হিসাব নিকাশ এই ঘটনায় শেষ হয়ে যাচ্ছে। সেনাবাহিনী অফকোর্স আমাকে আবার একটা গ্রুপ, মানে এনটি সেনাবাহিনী বলে একটা অপপ্রচার করার চেষ্টা করতেছেন। আমার কিছু ফ্রেন্ড আমাকে ক্লোজলি বলতেছে যে দোস্ত, তুই এখন আর্মি বাদ দিয়ে একটু সিভিল প্রশাসন, পুলিশ, অমুক তমুক এদের নিয়ে একটু বলার জন্য। আমার কথা হচ্ছে, আমি যে জিনিসটা ভালো জানি, বুঝি, এবং আমার এইম একটাই, সেটা হচ্ছে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করা। সেনাবাহিনী কলঙ্কমুক্ত করা, সেই আগের সিচুয়েশনে ফেরত যাওয়া। বাংলাদেশ আর্মিতে যে সুনামের সাথে যে কাজ করতো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, সেই জায়গায় নিয়ে যাওয়া। এবং যাদের হাতে জনগণের রক্তের দাগ আছে, গুমের হিস্ট্রি আছে, দুর্নীতি আছে, তাদেরকে আমরা এই সেনাবাহিনীতে চাই না। এই সেনাবাহিনীতে যদি তারা থাকে, তাহলে এই সেনাবাহিনী সেই আগের পুরনো ঐতিহ্য ফিরে আসবে না। আওয়ামী লীগ যেভাবে সেনাবাহিনীটাকে মানে পচিয়ে ফেলেছে, একদম পচিয়ে ফেলেছে। কিভাবে পচিয়ে ফেলেছে? প্রমোশনের সিস্টেমটাকে এমনভাবে করেছে, যাদের নৈতিক স্খলন আছে, বেশিরভাগ, আমি বলবো না, দেয়ার আর গুড অফিসার স্টিল, এবং এই গুড অফিসার, ব্যাড অফিসার সবাই আওয়ামী লীগের সাথে একাকার হয়ে গেছে। এই কারণেই আমি সেনাবাহিনী নিয়ে কথা বলি। এটাকে যদি কেউ এনটি সেনাবাহিনী বলে, আমার কিছু করার নেই। একটা জিনিস শুধু বলি যে পরশুদিন যে একসাথে এতগুলো অফিসারের, টোটাল 23 জন মিলিটারি অফিসারের মধ্যে 17 জন হচ্ছে সার্ভিং মিলিটারি অফিসার, এটা নিয়ে যে একটা অ্যাটম বোমা টাইপ ফাটলো, এই ফাটার কোনোই দরকার ছিল না। আপনারা যখন মনে আছে, ফেব্রুয়ারিতে যখন জেনারেল ওয়াকার বলেছিল যে বিডিআর এর সৈনিকরাই এই কাজটা করেছে, 57 জন আমাদের অফিসারকে হত্যা করেছে, ফুল স্টপ।
এই সময় এবং বিডিআর এর কমিশন তৈরির ব্যাপারে উনি একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছিলেন, তখন আমি একটু উত্তেজিত হয়ে কিছু আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করেছিলাম। সে সময় যেহেতু এটা করেছিলাম, সাথে সাথে আমাকে আর্মির গোয়েন্দা সংস্থা থেকে আমাকে ফোন করেছিল, আমাকে জানতে চাইছে যে আমি কি হলে থামবো, মানে ওর কথা হচ্ছে আমার মুখ বন্ধ করা। আমি বলছি যে যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে আউট করে দেন আর্মি থেকে, তাহলে আমি আর কোনো কথা বলবো না। সিম্পল। বাট দেখেন, এই গুম খুনের সাথে জড়িত এরা, আমি বলবো এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, ফার্স্ট ফেজ গেল, আরো আসবে সামনে। এইটাই এই এই জিনিসটা জাস্ট এখন এসে অ্যাটম বোমা আকারে, যেটা আমি, যদিও আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে এটা ব্যক্তিগত দায়, দলের দায় নাই বা আর্মির দায় নাই, এটা ঠিক। বাট এখন কিন্তু সবাই আমি যে সমস্ত পোস্ট করছি তা সবাই দেখে কিন্তু আর্মিকেই গালাগালি দিচ্ছে। এটার দায় আমাদেরকে নিতে হবে সামগ্রিকভাবে। বাট যদিও আমরা বলি এটা হচ্ছে ব্যক্তির দায়, এখন আমরা বলি এটার পরে সেনাবাহিনীতে গতকালকে হয়েছিল হচ্ছে প্রমোশন বোর্ড, অফিসারদের প্রমোশন বোর্ড, এবং অফিসারদের প্রমোশন বোর্ড শেষ হয়ে আজকে সকালে হয়েছিল ফরমেশন কমান্ডার্স কনফারেন্স। এই কনফারেন্সটা শুরু হয় সকাল 10টার দিকে, প্রথম দিকে যেটা শুরু হয় আর্মির বিভিন্ন প্রকিউরমেন্ট, বিভিন্ন নতুন কিছু ইন্ট্রোডিউস করা হয়, এগুলো নিয়ে যার যে প্রজেক্টগুলো ওখানে উপস্থাপন করা হয়, তারপরে জেনারেলরা মিলে একটা ডিসিশন নেয়, এরকম একটা চলতেছে। চলার পরে জেনারেল ওয়াকার নিজেই একসময় সবাইকে বললেন যে বর্তমানে যে সেনাবাহিনীর এই যে এতজন অফিসারের নামে এইটা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না, এটার ব্যাপারে আমরা কি করতে পারি এটা আলোচনা করি, এরকম একটা কথা যখন বললো, দেন মোটামুটি অফিসাররা যারা আছে, মোটামুটি কিছু অফিসার ঝাঁপিয়ে পড়লো। একজন অফিসার ওখানে কেঁদে দিল। কে কেঁদে দিছে? মেজর জেনারেল মাহবুব ইমোশনাল হয়ে, যে আপনি আমাদের বাবা মা, আপনি যাই করেন, আমাদের পানিশমেন্ট দেন, যাই করেন আপনি দেন, আমরা সিভিল কোর্টে যাইতে চাই না। তাকে ইয়া করেছে ডিজিএফআই ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আনসারের। এটা আমি খুব আপসেট হয়েছি, মেজর জেনারেল সাজ্জাদকে আমি খুব ভালোভাবে চিনতাম, বাট সেও খুব সিরিয়াস হয়ে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। আরেকজন হচ্ছে মেজর জেনারেল আমিন, যে রিসেন্টলি তার 4 দিন পরে বোধহয় রিটায়ারমেন্ট, আনসারের ডিজি ছিল। এরা মোটামুটি ঝাঁপিয়ে পড়েছে। আরেকজন হচ্ছে 9 ডিভিশন আসাদ, মেজর জেনারেল আসাদ। তারা বলতে চাচ্ছে স্যার এখনই কিছু করেন, আমরা জরুরি অবস্থা ডাকি, দরকার হলে রাষ্ট্রপতির কাছে যাবো, রাষ্ট্রপতি যদি জরুরি অবস্থা দেয় আমরা জরুরি অবস্থা ঘোষণা করবো, মানে হাত পা গুটায় আজিব স্যার কিছু একটা বলেন, এখনই মাঠে নামিয়ে পড়তেছি। মানে ইট ওয়াজ এ টোটাল ইমোশনাল ব্ল্যাকমেইল। এবং জেনারেল ওয়াকার এজ ইফ রাজি হয়ে যাচ্ছেন, হ্যাঁ আমাদের একটা কিছু করতে হবে আমাদের সাথীওয়ালা ভাইদেরকে রক্ষা করার জন্য। এই নিয়ে মোটামুটি 1টা পর্যন্ত আলোচনা হয়েছে, এবং যে সমস্ত অফিসাররা রিয়েলিটি বুঝতে পেরেছে তাদেরকে এখানে অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার কথাই বলতে দেয়নি, অনেকে কথাই বলতে দেয়নি। আচ্ছা, এরপরে একটা ব্রেক হয়েছে, একটার সময় একটা ব্রেক হয়েছে, 3টার সময় আবার শুরু হয়েছে। এর মধ্যে জেনারেল ওয়াকার আমি জানি না, আমি চোখ বন্ধ করে বলবো যে উনার আওয়ামী লীগ এবং ভারতীয় হ্যান্ডেলারদের সাথে কথা বলেছেন, কি করতে পারবেন, রিয়েলিটি ভার্সেস ইমোশন। এখানে জেনারেল যারা আছে তারা একটা ইমোশনালি তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, এবং সে ইমোশনাল হয়েছে। হওয়ার পরে এখনই রাষ্ট্রপতির কাছে যাবে, একটা জরুরি অবস্থা ঘোষণা করবে, আর্মি পাওয়ার নিয়ে নিবে। তারপরে উনি রিয়েলিটিতে আসার পরে বলছে না, আমরা সেনাবাহিনী একটি দেশের একটি সার্বভৌমত্ব রক্ষার বাহিনী, এটা ইচ্ছা করলে আমাদেরকে আইন ফলো করতে হবে। আমরা এখন দেশের আইন অনুযায়ী যাদের এগেনস্টে চার্জশিট হয়েছে তাদেরকে কি করবে, তাদেরকে ওই আগের মতো ওই লেফটেন্যান্ট জেনারেল আকবর, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল, লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস, মেজর জেনারেল হামিদ, এদেরকে যেমন বলছিল যে ক্যান্টনমেন্টে থাকবে এবং ক্যান্টনমেন্টে থেকে ওখান থেকে হাজিরা দিবে, এবং তার পরবর্তীতে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এই সেম জিনিসটা করার জন্য তারা প্ল্যান করতেছে যে করবে, এবং তখন স্ট্রংলি যারা নির্দোষ তাদেরকে আমরা রক্ষা করবো। আরে ভাই, নির্দোষদের এগেনস্টে কি কোনো চার্জশিট দিয়েছে? আইসিটি ক্রাইম ট্রাইব্যুনাল কি দিয়েছে? তা তো দেয়নি। সো তারা চেষ্টা করতেছে হচ্ছে যে এরপরে তারা রিয়েলিটিতে আসার পরে জেনারেল ওয়াকার বুঝতে পেরেছে যে এই জিনিসটা যদি হয় তাহলে কি হবে। এখন যদি সাপোজ যে জেনারেল ওয়াকার এখন বললো জরুরি অবস্থা নিয়ে, তখন কি হবে? ছাত্র জনতা ক্যান্টনমেন্টের দিকে হাঁটা ধরবে, সেনাবাহিনীর সৈনিকরা ছাত্র জনতার দিকে গুলি করবে না। আগে যেভাবে বলেছিলাম 5ই আগস্টের আগে সেম জিনিসটা বলছে, তারা গুলি করবে না, জনগণের দিকে গুলি করবে না। তখন কি একটা ইন্টারনাল ক্রাইসিস হবে। আমি আজকে জাস্ট চ্যাট জিবিতে জিজ্ঞেস করতেছিলাম যে এই পৃথিবীতে যুদ্ধ ছাড়া নিজ দেশের সেনাবাহিনী 30 জনের মতো 20 থেকে 30 জনের মতো অ্যারেস্ট করেছে কোন কোন দেশে? আসছে 4টা দেশ। একটার মধ্যে ছিল আর্জেন্টিনা, আর বাকিগুলোর নামটা বলতেছি না, নিজেরা চেক করে নিয়ে। আর একটা হচ্ছে বাংলাদেশ। আপনি চিন্তা করে দেখেন যে আমরা চ্যাট জিপিটিও জেনে গেছে যে আমরা নিজের দেশে। এখন কথা হচ্ছে এটা কি ভুল হয়েছে? আমি যদ্দূর জানি তাদের প্রত্যেকের এগেনস্টে সাক্ষ্য প্রমাণ থেকেই তাদের এগেনস্টে চার্জশিট গঠন করা হয়েছে। যদি জেনারেল ওয়াকার ওই যে তখন বলছিলাম যে এই যারা গুম খুন করেছে তাদের রক্তের দাগ, তাদের দায় কেন সেনাবাহিনী নিবে? এটা যদি করতেন তাহলে আজকে সেনাবাহিনীকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। উনি যদি ছেড়ে দিতেন আমিও চুপচাপ হয়ে যেতাম। আমাকেও এখন কিছু লোক মানে কি জেনারেল ওয়াকারের সাপোর্টের লোকরা আমাকে বোঝানোর চেষ্টা করছে এন্টি আর্মি, আই এম নট এন্টি আর্মি। এনিওয়ে, এটা আমার কিছু বলারও কোনো কিছু নাই। আমি যে জিনিসটা ভালো বুঝি ওই জিনিসটা জনগণকে
জানানোর চেষ্টা সবসময় করবো। তো মেইন জিনিস হচ্ছে জেনারেল ওয়াকার শেষ পর্যন্ত হুশে এসেছেন। 3টার পরে যখন ব্রেকের পরে যখন আসছে তখন হয়েছে না উনি আচ্ছা কোশ্চেন এখন পাওয়ার নিবে না, এটা শিওর জেনারেল ওয়াকার ওই আমি তো বললাম যে 3টার দিকে উনি মাথা ঠান্ডা করে এসে বলে দিয়েছেন কার কার সাথে কথা বলে এসেছেন এসে যে এখন সরকারকে উনি পূর্ণ সহযোগিতা করবেন, যেটা অনেক আগেই করলেই আর্মিকে এত হইতে হতো না, এত হেনস্থা হইতে হতো না। আমি যে সমস্ত এই কারণে যে এতজন অফিসারের নামে যখন গুমখুন এরকম চার্জশিট দিয়েছে এই জন্য পাবলিক যে সমস্ত শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করবেন। সেই সাথে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন এবং এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে সকলে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।